পরীক্ষার খাতায় ইংলিশ গ্রামারের একটা টপিক আছে যেটা নম্বর এনেও দেয় আবার কেড়েও নেয়। কোনটা বলুন তো? ঠিক ধরেছেন, অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস। কিন্তু একদম চিন্তা করবেন না, কারণ আজ আমরা এর নিয়মগুলো এমনভাবে দেখব যাতে পরীক্ষার খাতায় একটা নম্বরও কাটা না যায়। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই চলুন একদম বেসিক পার্থক্যটা বুঝে নিই। দেখুন, অ্যাক্টিভ ভয়েসে স্পটলাইটটা থাকে কর্তার উপর, মানে যে কাজটা করছে তার উপর। কিন্তু যেই আমরা প্যাসিভ ভয়েসে চলে আসি, ব্যাস স্পটলাইটটা ঘুরে যায় কর্মের উপর, মানে যার ওপর কাজটা হচ্ছে। এখানে কর্তা নয়, বরং কর্মই হচ্ছে আসল হিরো। কিন্তু প্রশ্নটা হলো, একটা থেকে আরেকটায় যাবোটা কিভাবে? আর পরীক্ষার জন্যই বা এটা এত ইম্পর্ট্যান্ট কেন? চলুন আজকের এই পুরো আলোচনা জুড়ে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজে বের করব। তাহলে দেখে নিই আমাদের আজকের রোডম্যাপটা কি। প্রথমে আমরা অ্যাক্টিভ আর প্যাসিভের মূল ধারণাটা পরিষ্কার করব। এরপর আমরা সেই ম্যাজিক ফর্মুলাটা শিখব যেটা দিয়ে পরিবর্তনগুলো করা হয়। তারপর আমরা একে একে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার টেন্সের নিয়মগুলো দেখব, অবশ্যই উদাহরণসহ। আর সবশেষে, একদম শেষে থাকছে একটা ফাইনাল রিভিশন গাইড। আচ্ছা, তাহলে চলুন আমাদের প্রথম সেকশন দিয়ে শুরু করা যাক। এখানে আমরা এই দুটো ভয়েসের মধ্যে আসল পার্থক্যটা কি সেটা আরও ক্লিয়ার করে নেব। দেখুন, সংজ্ঞাটা কিন্তু খুবই সহজ। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট নিজেই কাজটা করে, যেমন ছেলেটি একটি ছবি আঁকে। এখানে ছেলেটি সরাসরি কাজটা করছে। কিন্তু প্যাসিভ ভয়েসে ফোকাসটা চলে যায় কর্মের ওপর। বাক্যটা হয়ে যায়, একটি ছবি ছেলেটির দ্বারা আঁকা হয়। খেয়াল করুন, এখানে সাবজেক্ট হয়ে গেল একটি ছবি, মানে যার উপর কাজটা হচ্ছে। আসলে পুরো ব্যাপারটা হলো ফোকাস শিফট করার খেলা। তো এবার আসা যাক সেই আসল সূত্রে, মানে সেই 3 স্টেপ ফর্মুলা, যেটা জানলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়াটা একদম জলের মতো সোজা হয়ে যাবে। সত্যি বলতে এটাই হলো সব পরিবর্তনের মূল ভিত্তি। এই 3টে স্টেপই কিন্তু ভয়েস চেঞ্জের আসল চাবিকাঠি। খুব মন দিয়ে শুনুন। স্টেপ 1, অ্যাক্টিভ বাক্যের যে অবজেক্ট সেটা প্যাসিভ বাক্যের সাবজেক্ট হয়ে যাবে। স্টেপ 2, মেইন ভার্বটা সবসময় তার পাস্ট পার্টিসিপল বা V3 ফর্মে বসবে, আর তার আগে টেন্স অনুযায়ী একটা টু বি ভার্ব বসাতে হবে। আর স্টেপ 3, অ্যাক্টিভ বাক্যের যে সাবজেক্ট ছিল সেটা এবার প্যাসিভ বাক্যে অবজেক্ট হয়ে যাবে, আর তার আগে সাধারণত একটা বাই বসে। ব্যাস, এই 3টা নিয়ম মাথায় রাখলেই কিন্তু অর্ধেক কাজ শেষ। আচ্ছা, সূত্র তো জানা হলো। চলুন এবার এই ফর্মুলাটাকে প্রেজেন্ট টেন্সের উপর ফেলে দেখি এটা কিভাবে কাজ করে। এই যে টেবিলটা দেখছেন, এটা হলো প্রেজেন্ট টেন্সের জন্য একটা পারফেক্ট চিট শিট। একটু খেয়াল করলেই দেখবেন একটা প্যাটার্ন আছে। প্রেজেন্ট ইনডেফিনিটে বসছে ইজ, অ্যাম, আর প্লাস V3। আবার কন্টিনিউয়াস টেন্সে দেখুন একটা এক্সট্রা বিং চলে আসছে, আর পারফেক্ট টেন্সে আসছে বিন। এই ছোট্ট প্যাটার্নগুলো মাথায় গেঁথে নিলেই কিন্তু পরীক্ষায় ভুলের চান্স একদম কমে যাবে। চলুন এবার রিয়েল লাইফ উদাহরণে নিয়মগুলো মিলিয়ে দেখি। প্রথমটা দেখুন, ডেলিশিয়াস ডিশেস যেহেতু প্লুরাল তাই আর বসেছে, আর সার্ভড হয়ে গেছে সার্ভড। সিম্পল। দ্বিতীয়টা হলো কন্টিনিউয়াস টেন্স, তাই নিয়ম মতো দেখুন একটা বিং যোগ হয়েছে, আর বিং মেড। আর 3 নম্বরটা যেটা পারফেক্ট টেন্স, সেখানে হ্যাভের পর বিন বসেছে, হ্যাভ বিন মেড। দেখছেন তো, আগের স্লাইডের নিয়মগুলোই কিন্তু এখানে কাজ করছে। প্রেজেন্ট টেন্স যদি বুঝে গিয়ে থাকেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পাস্ট টেন্স বুঝতে 1 মিনিটও লাগবে না, কারণ লজিকটা কিন্তু একদম সেম। চলুন দেখে নিই। দেখুন, এখানেও কিন্তু সেই একই প্যাটার্ন রিপিট হচ্ছে। ইনডেফিনিটের জন্য ওয়াজ, ওয়্যার প্লাস V3। কন্টিনিউয়াসের জন্য ওই বিংটা আবার চলে এসছে, আর পারফেক্টের জন্য বিন। প্রেজেন্ট টেন্সের সাথে কি দারুণ মিল, তাই না? ব্যাপারটা অনেক সহজ হয়ে গেল। উদাহরণগুলো দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। প্রথমটায় দ্য থিফ, তো সিঙ্গুলার, তাই বসেছে ওয়াজ চেসড। পরেরটা পাস্ট কন্টিনিউয়াস, তাই দেখুন আবার সেই বিং চলে এসেছে, ওয়াজ বিং কুকড। আর শেষেরটা পাস্ট পারফেক্ট, তাই হ্যাডের পর আমাদের চেনা বিন বসেছে, হ্যাড বিন রিজেক্টেড। দেখছেন, সেই একই প্যাটার্ন কিন্তু বারবার ফিরে আসছে। আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার শুধু ফিউচার টেন্সের নিয়মগুলো দেখে নিলেই ভয়েস চেঞ্জের পুরো টপিকটা আমাদের হাতের মুঠোয় চলে আসবে। আর ফিউচার টেন্স তো আরও সোজা। ইনডেফিনেটে শুধু উইল বা শ্যালের পর একটা বি বসিয়ে দেবেন, তারপর V3। আর পারফেক্টের ক্ষেত্রে উইল হ্যাভ
বা শ্যাল হ্যাভের পর আমাদের সেই পুরনো বন্দুক বিন যোগ হবে। ব্যাস এটুকুই, এর বেশি কিচ্ছু নেই। এই উদাহরণ দুটো দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে। প্রথমটা ফিউচার ইনডেফিনিট, তাই নিয়ম মেনে উইলের পর বি বসেছে আর ডু হয়ে গেছে ডান। দ্বিতীয়টা ফিউচার পারফেক্ট, তাই উইল হ্যাভের পর প্রিডিক্টেবলি বিন বসেছে। দেখছেন তো, আমাদের শেখার সূত্রগুলো কিন্তু এখানেও 100 ভাগ কাজ করছে। তো এতক্ষণ আমরা যা যা শিখলাম, এবার সেই সব কিছুকে এক জায়গায় নিয়ে আসার সময় হয়ে গেছে। মানে ফাইনাল রিভিশনের জন্য একটা আল্টিমেট চিট শিট। পরীক্ষার ঠিক আগের রাতে ঝালিয়ে নেওয়ার জন্য এটা কিন্তু দারুণ কাজে দেবে। এবং এই হলো আমাদের মাস্টার চার্ট। দেখুন, শুধু একটা ভার্ব সি ব্যবহার করে এখানে সব টেন্সের পরিবর্তন এক জায়গায় দেখানো হয়েছে। পরীক্ষার আগে ফাইনাল রিভিশনের জন্য এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। আমি তো বলবো এখানেই স্ক্রিনটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিন। এটা কিন্তু পরীক্ষার সময় দারুণ কাজে দেবে, কথা দিচ্ছি। তাহলে পরীক্ষার জন্য ভয়েস চেঞ্জের সব নিয়মকানুন এখন আমাদের পকেটে। কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো শিখলাম যে কর্মকে বা অবজেক্টকে গুরুত্ব দিতে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়। তাহলে একটু ভেবে বলুন তো, খবরের কাগজে বা সায়েন্টিফিক রিপোর্টে কেন প্রায় লেখা থাকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা ফলাফল পর্যবেক্ষণ করা হয়েছে? কে সিদ্ধান্ত নিল বা কে দেখল সেটা কেন বলা হয় না? এর উত্তরটা একবার ভেবে দেখলেই বুঝতে পারবেন আপনি শুধু পরীক্ষার জন্য নয়, ভাষার আসল পাওয়ারটা বোঝার জন্য তৈরি হয়ে গেছেন।